সকালবেলা বাজার বসেছে, দোকানদাররা খুবই ব্যস্ত। এমন সময় অভি বাজারের দিকে ছুটে আসছে। আসছে রে, আসছে, সেই দিকেই আসছে। সবাই সাবধান, সাবধান, সবাই সাবধান। হ্যাঁ, বলে কি? এই সাত সকালেই এমন অলক্ষণে ব্যাপার। জলদি দোকানে ঝাঁপ ফেলতে হবে। এই দোকানে যদি সে চলে আসে তাহলে আমার সারাটা দিনের ব্যবসায় লাল বাতি। দেখি বাজারে সস্তায় যদি কিছু পাওয়া যায়। আজকাল মানুষের মনে আসলে কোনো দয়া মায়া নেই, সবাই যেন এখন ডাকাত করতে নেমেছে। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি যখনই আসি তখনই দোকানপাট সব বন্ধ থাকে, ব্যাপারটা কি? রিপা, আমি বাজারে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিস। আরে অভি, এভাবে ছুটছিস কেন? মহিষ তাড়া করেছে নাকি রে? না, দাঁড়াও, আগে খানিকক্ষণ নিঃশ্বাস নেই। তুমি কি বাজারে যাচ্ছ নাকি জয়দা? হ্যাঁ, বাজারেই তো যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন বাজারে যেও না। সে কি? কেন বাজারে যাব না কেন? আমার এই অবস্থা দেখেও বুঝতে পারছো না কি হয়েছে? আরে কিপটে বুড়ি বাজারে এসেছি। সে কি এখন? তাহলে তো দোকানপাট সব বন্ধ থাকবে রে, আমি বাজার করব কি করে? হ্যাঁ, এখন সবই বন্ধ থাকবে। কিপটে বুড়ি দামাদামি করতে করতে সবার মাথা খেয়ে দেয়। আর ওর চেহারা দেখলে নাকি সারাদিন ব্যবসা হয় না। তাই তো ও আসবে খবর পেলেই সবাই দোকান বন্ধ করে দেয়। এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তোকেই দেয়া হয়েছে। হ্যাঁ, আমিও খবর পৌঁছে দিলে কিছু টাকা পাই, বুঝলে? তুমি এখন যেও না, ওই কিপটে বুড়ি বাজার ছাড়লে তারপর যেও। সেটাই তো করতে হবে ভাবছি। এখন বাজারে গেলে কিচ্ছু পাবো না। বাহ, গাছটায় কি সুন্দর ফল ধরেছে। এই ফল আমরা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। এই সিধু, তোর গাছ আমার জমিতে কেন? তোমার জমি? কোথায়? গাছটা তো আমি আমার জমিতেই লাগিয়েছি বুড়িমা। এই যে, তোর গাছ আমার জমিতে ঝুঁকে আছে, আমি কি মিথ্যে বলছি? সে কি, গাছ তো এদিক ওদিক ঝুঁকেই থাকে, এতে কি এমন অসুবিধে হয়েছে? অবশ্যই অসুবিধে হয়েছে। তোর গাছ আমার জমি দিকে ঝুঁকে পড়েছে, আমার জমি থেকে আলো হাওয়া খাবে। আমার জমির আলো হাওয়া কি এতই সস্তা নাকি রে? সব তো আমার জমিতে শেষ হয়ে যাবে। এগুলো আবার কেমন তর কথা? আলো হাওয়া কি শেষ হয়? এগুলো তো সৃষ্টিকর্তার দান। তুই চুপ কর, এগুলো তুই বুঝবি না। এরপর আরো ঝামেলা আছে। আবার কি ঝামেলা? তোর গাছ থেকে আমার জমি ফল পড়বে, সেই ফলের বীজ থেকে গাছ হবে, সেই গাছ দিয়ে আমার জমি একেবারে ভরে যাবে। এরপর আরে বুড়িমা, তাহলে তো ভালোই হলো, তুমি অনেকগুলো ফলের গাছ পেয়ে যাবে। না, 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 রাজ্যের লোকজন তখন ওই গাছ থেকে ফল পেড়ে খাবে, আমি তো কাউকে কিচ্ছু দেব না। তখন ওসব নিয়ে কি কম ঝামেলা হবে? তাই সময় থাকতে আগেই সতর্ক হয়ে যেতে হবে। কটা ফল লোকে খেলে কি এসে যায় বুড়িমা? কটা ফল মানে? আমি একটা ফলও দেব না। আমার জমির গাছ আমি কাউকে ফল খেতে দেব না। ও সব তুই বুঝবি নে, এসব মহা ঝামেলা। ওসব ঝামেলা হওয়ার চাইতে গাছ না গজানোই ভালো। সরা গাছ থেকে অন্যদিকে সরা। আমি কিভাবে গাছটাকে অন্যদিকে সরাবো? এইসব কি বলছো? আচ্ছা, আমি দেখছি তাহলে কি করা যায়।
হায় হায় হায়, আমার লাঠিটা ভেঙে গেল রে। আমার একদম নতুন লাঠি, মাত্র 20 বছর আগে কিনেছি। 20 বছর আগের লাঠি নতুন? বলে কি? এই তুই চুপ কর, তুই এর ক্ষতিপূরণ দিবি, নইলে আমি তোর জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। আমি আমি আবার কি করলাম? তোর এই গাছের জন্যই আমার লাঠি ভেঙেছে, ক্ষতিপূরণ তুই দিবি না তো কে দেবে শুনি? কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। যাক, সিধুর কাছ থেকে একটা নতুন লাঠি পেয়ে গেলাম। যাই, এবার বাড়িতে যাই, বাড়ি গিয়ে রান্না করতে হবে যে। বুড়ি বাড়ির দিকে রওনা দিল। তার ভাঙাচোরা নড়বড়ে বাড়ি। বুড়ির সমর্থ থাকার পরেও বাড়িটা ঠিক করে না। তার যুক্তি, বাড়িটা এখনো নতুন আছে, শুধু কয়েকটা জায়গায় ভেঙে গেছে, আর সুন্দর বাড়ির দিকে চোরের নজর পড়বে, তাই জমানো টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাবে। তাই বুড়ি বাড়িটা ঠিকঠাক করে না। বাড়ির চাল মনে হয় আরেক জায়গায় ফুটো হয়ে গেছে। যাকগে, আমি থাকি তো ঘরের এক কোণে, চালের ফুটোয় আমার কি এমন ক্ষতি হবে শুনি? এই যে 1 মুঠো চাল, 1 মুঠো ডাল, আর এই যে একটা মাছ, এই হলো আমার আজকের রান্না। আর এই রান্নায় হলুদ তো লাগবে। যাই যাই, পাশের বাড়ির মালতীর কাছ থেকে হলুদ নিয়ে আসি গে, তাতে যদি খরচটা একটু বেঁচে যায়। কি হলো বুড়িমা? এই যে মালতী, আমাকে একটু হলুদ দে তো, আর জলদি দে, আমার রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে যে। তোমাকে আমি হলুদ দেব না বুড়িমা, তুমি কাউকে কোনোদিন কিচ্ছু দাও না, তুমি যে হাড় কিপটে। কি? আমি হাড় কিপটে? আমি মোটেও হাড় কিপটে না, আমি হিসেবি। আমি অপচয় পছন্দ করি না, বুঝলে মালতী? হয়েছে হয়েছে, তুমি হিসেবি মানুষ, ঘরে গিয়ে হিসেব করোগে যাও। আমি তোমাকে হলুদ দেব না। কেমন করলো দেখছো? আজকাল মানুষ কাউকে কিচ্ছু দিতে চায় না, আর হাড় কিপটে আমি? মালতী যখন হলুদ দিল না, তখন কি আর করব? নিজের হলুদ নিজেই কাজে লাগাই। আজকাল মানুষের হৃদয়ে দয়া মায়া নেই, সামান্য হলুদ তাও দিল না। এই এই, অত ছাড়া ছাগল আবার কোথা থেকে এলো রে? আমার সব নষ্ট করে দিল, আরে দিল দিল, সব নষ্ট করে দিল। আহ বুড়িমা, ওকে মারছো কেন গো? শুধু তোমার উঠানটাই এসেছে। চল টুকটুকি, আমরা যাই। জয় দাদা। কিরে ছুটকি, কিছু বলবি? না মানে, জয় দাদা রিপা বুবুর বিয়ে দিবে না? রিপার বিয়ে? রিপার বিয়ে নিয়ে তুই ভাবছিস কেন? না মানে, আমি না, আরেকজন ভাবছি। কে? রুদ্র? রুদ্র রিপার বিয়ে নিয়ে ভাবছে কেন? রুদ্র কি রিপাকে বিয়ে করতে চায় নাকি? এই তো বুঝতে পেরেছিস। বন্ধু, তুই না বলিস না, রাজি হয়ে যা। রিপাকে আমার খুব পছন্দ রে। না বন্ধু, তুই আমার সবচাইতে ভালো বন্ধু রে। বন্ধুর সাথে বোনের বিয়ে দিয়ে আমি তোর সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। এমন কিছুই হবে না রে, আমাদের মধ্যে বন্ধুত্ব সব সময় অটুট থাকবে রে।
তুই যাই বলিস না, আমি রাজি না বন্ধু। আজ আমার মা বাবা নেই বলে তুই আমার সাথে রিপার বিয়ে দিতে চাচ্ছিস না? না রে, এমন কিছুই না। আমি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছি রে। এমন করছো কেন জয় দাদা? রাজি হয়ে যাও না। রুদ্রদা খুব ভালো ছেলে, রিপা বাবুকে অনেক সুখে রাখবে। আচ্ছা বেশ, এক শর্তে আমি এই বিয়েতে রাজি আছি। কি শর্ত? এই যা, কতগুলো খড় পড়ে গেল। কত টাকা খরচ করেই আমার পর দাদার সময়ে বাড়িটা বানানো হয়েছিল। এত তাড়াতাড়ি এই হাল হলে পরে থাকবো কি করে? আহা হা হা, মালতীরা ইলিশ রাখছে নাকি? কে সুবাস বেরিয়েছে। অতদিন ইলিশ মাছ খায় না। দেখি তো মালতীর কাছ থেকে ইলিশ চেয়ে খাওয়া যায় নাকি। বুড়িমা, তুমি আবার কি চাও? না মানে বলছিলাম কি, তোদের বাড়িতে আমার কোনো থালা কিংবা বাটি আছে নাকি? না, তোমার থালা বাটি আমাদের বাড়ি থাকবে কেন? তুমি কি কাউকে কিছু দাও? না মানে যদি আমার কোনো থালা কিংবা বাটি থাকে তাহলে তোরা খালি থালা বাটি ফিরিয়ে দিতে লজ্জা পাবি। এত লজ্জা পেতে হবে না। আমাকে সেটা করে ইলিশের তরকারি দিতে পারিস, বুঝলি? ইলিশের তরকারি তো করছি না বুড়িমা, ইলিশের বিরিয়ানি করছি। ইলিশের বিরিয়ানি না জানে খেতে কত মজা হবে। তাহলে আমায় একটু দিস, অল্প হলেও দিস। তোমায় তো কিছু দেব না বুড়িমা, তুমি আমাদের কিছু দাও। তুমি শুধু নিতে পারো, কিছু দিতে পারো না। এত দেমাক তোর? ঠিক আছে, আমি ওই ইলিশের বিরিয়ানি রান্না করব, তুই দেখে নিস মালতী। তুমি রান্না করবে ইলিশের বিরিয়ানি? যে টাকা খরচের ভয়ে ঠিকমতো ভাত খায় না, সে খাবে বিরিয়ানি? হুম, তুই দেখে নিস, আমি ঠিকই বিরিয়ানি রান্না করব, যার সুবাসে তোরা পাগল হয়ে যাবি। তুমি ইলিশ বিরিয়ানি রান্না করবে সেটা শুনছি, কি জানে পাগল এখনই হয়ে গেলাম কিনা। মালতীর কথা শুনে বুড়ি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। এই মাছ নিবেন? মাছ, তাজা তাজা মাছ আছে। এই মাছওয়ালা, শোন শোন। এই রে, কিপটে বুড়ি ডাকছে রে, আবার বিপদে ফেলবে। আরে কই, এই মাছওয়ালা, এইদিকে আয়। কি হয়েছে বুড়িমা? এই ইলিশ মাছ দেখাও তো। ইলিশ মাছ? কার জন্য? আরে কার আবার, আমার জন্য। তুমি ইলিশ মাছ কিনবে? সূর্য কি আজ উঠেছে? চুপ করো, মাছ দেখাও। দেখি এই মাছটা, ওটার দাম কত? কম রাখা যাবে না, একদম 700 টাকা। হায় হায়, কি বলে? ওরে আমাকে কেউ ধর। আচ্ছা আচ্ছা, মাছের মাথা নেব না, সেটা কেটে রাখো। দাম কমে 50 টাকার বেশিও দিতে পারবো না। ধুর, তোমার কাছে মাছই বিক্রি করবো না, আমি গেলাম। তুমি নদী থেকে মাছ ধরে খেও গে। যাও, কিনলাম না তোমার মাছ, আমি নিজেই মাছ ধরবো। আমি ইলিশ মাছের বিরিয়ানি বানাতে পারবো না। নদী থেকে নিজে মাছ ধরেছি, আর সিধুর কাছ থেকে সেই লাঠির ক্ষতিপূরণ হিসেবে কিছু পোলাওয়ের চাল আর মশলা এনেছি। আজ আমি ওই ইলিশ বিরিয়ানি খাবো।
আরে এই মুরগিটা কার? যারই হোক, এই মুরগি বাগাতে হবে। মুরগি আবার ইলিশ বিরিয়ানি, আজ বাড়িতে একেবারে ঈদ লেগে যাবে গো। শুনলি, বুড়ি ইলিশ বিরিয়ানি রান্না করবে, এই সুযোগ। রুদ্রদা, কি মনে হয় তোমার পরিকল্পনা কাজ করবে? দেখি কি হয়। রিপাকে বিয়ে করতে হলে জয়ের শর্ত পূরণ করতে হবে, আর শর্ত একটাই, বুড়ির বাড়িতে একবেলা দাওয়াত খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা অসম্ভব। এই কিপটে বুড়ি দেবীর দাওয়াত, এটা অসম্ভব বলে জয় দাদা তোমাকে এই শর্ত দিয়েছে। দেখা যাক কি হয়, চল। বুড়িমা, তুমি আমার লালটুকে নিয়ে কি করছো? লাট্টু? কে লাট্টু? এই যে আমার মুরগি তোমার কোলে, তুমি আমার মুরগি চুরি করছিলে, তাই না? আরে না, কি বলে? আমি কেন তোর মুরগি চুরি করব? এটাই আমারই মুরগি। বললেই হলো এটা তোমার, এটা আমার মুরগি। গলায় ওই যে লাল দাগ। ইয়ে না মানে? আমি পঞ্চায়েতে যাব, মোড়লের কাছে বিচার দেব। মুরগি চুরির জন্য তোমার অনেক টাকা জরিমানা হবে। হ্যাঁ, বলে কি? টাকা জরিমানা? ওরে, আমার তো মাথা চক্কর মারছে। হ্যাঁ, আর যদি জরিমানার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত নিয়ে হাজির হলি রে? আমাদের তোমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কি? তোদের আমি দাওয়াত দেব? আচ্ছা ঠিক আছে, পান্তা ভাত আর উচ্চে ভাজি খেয়ে যাস নে। না, আমরা ওসব খাবো না, আমরা ইলিশ বিরিয়ানি খাবো। হ্যাঁ, বলে কি? বাবারা তোরা অন্য কিছু খা। না না, আমি ছুটকি আর আমার এক বন্ধু আসবে, আমরা ইলিশ বিরিয়ানি খাবো, এই বলে দিলাম। তা না হলে কিন্তু জরিমানা। আরে না না বাবা, বেশ বেশ, তোরাই তাই হাসিস। খাস খাস, ইলিশ বিরিয়ানি খাস। চল চল, জয়কে গিয়ে বলি আজ বুড়িমার বাড়িতে জম্পেশ ভুরি ভোজ হবে। এ কি জ্বালায় পড়লাম রে বাবা! ও তো ছাড়াগুলো এভাবে আমাকে বাগে ফেললো। আহা হা হা, ইলিশের সুবাস! এত সুন্দর বিরিয়ানি রান্না করছি, এই বিরিয়ানি কিনা মানুষ খাওয়ানো লাগবে? ঠিক কপাল আমার, কোনো যে মরকটা ধরতে গেছিলাম কে জানে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুই সত্যি বুড়ির বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করেছিস। আরে হ্যাঁ রে, চল গেলেই দেখবি। তাও আবার যেই সেই খাবার না, এক্কেবারে বিরিয়ানির দাওয়াত। ইলিশ বিরিয়ানি? নিশ্চয়ই পচা ইলিশ আর পচা ভাত দিয়ে বিরিয়ানি বানাবে। আরে না না না, তাজা ইলিশই দেখলাম, চল আগে, গেলেই দেখতে পাবি। আরে তোরা চলে এসেছিস, একটা খারাপ খবর আছে যে। কি খারাপ খবর বুড়িমা? ইলিশের বিরিয়ানি তো রান্না করেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। সে কি, বিরিয়ানি আবার কোথায় গেল বুড়িমা? গায়েব হয়ে গেল নাকি? সেটা তো বুঝতে পারছি না রে ছুটকি। আমি আরেকদিন তোদের ইলিশের বিরিয়ানি করে খাওয়াবো। আজ তোরা চলে যা বাবা, কেমন? চল ছুটকি, আমি আগেই জানতাম এ বাড়িতে যে খাবার জুটবে না। জয়, আমার কথা শোন, বুড়ি তো আমাদের দাওয়াত দিয়েছিল, আমি শর্ত তো পূরণ করেছি। খাবার না খাওয়া পর্যন্ত সেটা আবার কেমন দাওয়াত? শর্ত তো পূরণ হয়নি। আমার কথা শোন। রুদ্রদা, দেখো বুড়ি কোদাল দিয়ে কোথায় যেন যাচ্ছে। তাই নাকি? দেখি তো, চল চল চল। তারা তিনজন চুপি চুপি বুড়ির পেছনে হাঁটতে থাকলো। বুড়ি একবার পেছনে ফিরে তাকালো পাশে পাশে কেউ আছে নাকি।
তারা বুড়ির ঘরের আড়ালে লুকিয়ে পড়ল। বুড়ি আবার হাঁটতে শুরু করলো। একটা গর্তের কাছে পৌঁছে বুড়ি চিৎকার করে উঠল, আমার ইলিশ বিরিয়ানি! হায় হায়, আমার ইলিশ বিরিয়ানি! আমি কত কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম। রোদ্দুরের দাওয়াত চাইনি, এখন সব বেড়ালে খেয়ে গেছে। আমি এখন কি খাবো? হায় হায় হায়! বুড়িমা, তুমি আমাদের ভয়ে ইলিশ বিরিয়ানি লুকিয়ে রেখেছিলে? আরে তোরা না, মানে বেশ হয়েছে, এখন তো তোমার কপালেও ইলিশ বিরিয়ানি জুটলো না। কিপ্টের ধান পিঁপড়ে খায়, এই জন্যই বলে। এখানে তো বিড়াল খেয়ে গেছে মনে হচ্ছে। হায় হায়, আমার এত সুন্দর ইলিশ বিরিয়ানি এভাবে বেড়ালে খেয়ে গেল। এখন আমি কি খাবো রে? এর চাইতে তোদের খাওয়ালে আমি আরো একটু খেতে পারতাম। এবার শিক্ষা হলো তো? কই গো বুড়িমা, এসো, ইলিশ বিরিয়ানি খাবে। কই তোমরা, এসো। ইলিশ বিরিয়ানি? হ্যাঁ, আমি বুড়িমার কাণ্ড সবই দেখেছি। ইলিশ বিরিয়ানি যে বেড়ালে খেয়ে গেছে সেটাও দেখেছি। আমি তো আগেই বুড়িমার জন্য ইলিশ বিরিয়ানি রান্না করেছি। তোমাদেরও হয়ে যাবে। এসো সবাই, ইলিশ বিরিয়ানি খাও। তোমাকে অনেক ধন্যবাদ মালতী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কিপটেমি করব না। বাহ, দারুণ তো, বুড়িমাই কথা বলছে। হ্যাঁ রে চুটকি, আমি বুঝতে পেরেছি, কিপটে করে কিচ্ছু ধরে রাখা যায় না। সবই হারাতে হলো আজ। সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি, বুড়ির বাড়িতে দাওয়াত তো ঠিকই বাগিয়ে নিলাম, এবার শর্ত পূরণ হলো তো? তা হয়েছে, তুই যে আমার বোনের জন্য এত কষ্ট করবি সেটাই তো আমি ভাবতে পারিনি। বুড়িমা পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আর কত পিঁপড়েকে সম্পদ খাওয়াবো? এবার নিজের সম্পদ বরং নিজেই খাই। একদম নড়বি না লালু, আজ তোদের মতো কুখ্যাত চোর ডাকাতের পালানোর সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আজ মনে হয় আমাদের ভাগ্যটাই বড্ড মন্দ রে গেল। জান বাঁচাতে চাইলে তুই ব্যাগ নিয়ে জোরসে দৌড় দে, জোরসে দৌড় দে। আজকের এই ঘন অন্ধকার রাতটা আমাদের জন্য দারুণ সুযোগ রে কালু। আকাশে এক ফোঁটা চাঁদের আলো নেই, পুরো গ্রাম ঘুমে কাত হয়ে আছে রে। কেন ওস্তাদ, আজ আকাশে আলো নেই বলেই কি আপনি এত খুশি হয়েছেন নাকি? আরে বোকা, ঘুটঘুটে অন্ধকার থাকলে আমাদের চেহারা চেনার বাপের কোনো স্বার্থ নেই রে কারো। এই সুযোগে আজ আমি বড় লোকদের বাড়ি সাফ করে দেব রে। কিন্তু ওস্তাদ, আমার মনটা কু ডাকছে। হাটে শুনলাম এই থানায় নাকি নতুন কড়া দারোগা এসেছে, সে দেখলেই সোজা গুলি করে। তো তাতে লালু ডাকাতের কি আসে যায়? নতুন দারোগা এখনো এই এলাকায় জম লালুর কথা শোনেনি রে। শুনলে থানায় লুকিয়ে থাকতো রে। লোকটা খুব সৎ আর কড়া ওস্তাদ। আজ রাতে নাকি পুলিশ টহল দেবে, পুলিশের সামনে পড়লে সোজা জেলের ভাত খেতে হবে। তুই লালু ডাকাতকে পুলিশের ভয় দেখাস রে ভিতর ডিম। এই রামদার ধার দেখেছিস? এটা চকচক করে উঠলে বাঘা বাঘা মানুষের কলিজা শুকিয়ে যায় রে। দেখেছি ওস্তাদ, বাপরে বাপ, এই রামদার কোপ খেলে দুনিয়ার কোনো ডাক্তার আর বাঁচাতে পারবে না। তুই একটা আস্ত ভীরু রে। চোর হবি তো বুকে বাঘের মতো কলিজা থাকা দরকার। তোর মতো কাপুরুষকে সাথে আনায় আমার ভুল হয়েছে। ওস্তাদ, রাগ করলে তো পেট চলবে না,
আমি আমার নিরাপত্তার জন্যই বলছিলাম আর কি, আমার না শুধু আমাদের নিরাপত্তা। তাহলে আজ কি খালি হাতেই ডেরাই ফিরে যাব নাকি ওস্তাদ? একদম না, আজ কোনো গরিবের বাড়িতে নয়, সোজা রহিম চেয়ারম্যানের আলিশান বাড়িতে চল। ওই লোভী সুদের ব্যবসায়ীর লোহার সিন্ধুক আজ ভাঙবো। ঠিক আছে ওস্তাদ, আপনি যখন এত বড় রিস্ক নিচ্ছেন আমি আর পিছু হটবো না। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আগে চলুন, আমি পেছন পেছন আছি। মুন্সি সাহেব, চোর ডাকাতের উপদ্রব তো দিন দিন বড্ড বেড়ে যাচ্ছে। কাল রাতেই বড্ডলের গোয়াল থেকে এক জোড়া দামি বলদ চুরি হয়ে গেছে। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, মানুষ আতঙ্কে রাইতে ঘুমাইতে পারতাছে না। গ্রামের জোয়ান পোলাগোর হাতে লাঠি দিয়া পাহারায় বসাইলে কেমন হয়? ওসব ছোকরাদের লাঠির পাহারা দিয়ে কিচ্ছু হবে না। ওরা ডাকাতের ডাউস রামদা দেখলেই ভয়ে নিজের জান বাঁচাতে আগে পালাবে। তাইলে আপনি নিজে গ্রামের প্রধান হিসাবে কি ব্যবস্থা করতেছেন? সাধারণ মানুষ তো তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে। আমি কাল সকালেই থানায় গিয়ে বড় কর্তাকে একদল পুলিশ ফোর্স পাঠাতে বলল। আমার এলাকায় লালু আর কালুর এত বড় সাহস কি করে হয় দেখছি আমি। পুলিশ কি আদৌ ওই ধূর্ত চোর আর খুনি ডাকাত করে ধরবার পারবো? ওরা পুলিশের গন্ধ পাইলেই অন্য গ্রামে গা ঢাকা দিব। জানালার বাইরে ওইটা কিসের ছায়া নইলে উঠলো চেয়ারম্যান সাহেব? মনে হইল তো কেউ আপনার গোপন কথা আরিবাইতে শুনতেছিল। ধুর মিয়া ধুর, কি হয়েছে? চোখের ভুলে সারাক্ষণ ভূতের ভয় পান নাকি? আমার অনুমতি ছাড়া এই গ্রামে গাছের পাতাও নড়ে না। তাও চায়ের দিকের পরিস্থিতি কেমন খারাপ, একটু চোখ কান খোলা রাইখে সাবধানে থাকা আমগোর ভালো, আমগোর লাইকে ভালো হবো চেয়ারম্যান সাহেব। এত ভয় পাবেন না তো, চলেন ভেতরে গিয়ে সিন্ধুকের টাকাগুলো গুনে লক করে রাখি। আজ সুদের অনেক টাকা কালেকশন হয়েছে, তালা না মারলে রাতে ঘুম হবে না। এত সময় লাগাচ্ছিস কেন রে কালু? একটা সামান্য মাটির দেয়াল পরীক্ষা করতে তোর এতক্ষণ লাগে? রাত তো শেষ হতে চলল রে। ওস্তাদ, তাড়াহুড়ো করবেন না, দেয়ালটা পুরনো হলেও বেশ শক্ত আর মজবুত। আমার এত ধৈর্য নেই, মন চাইছে এক লাথি দিয়ে সদর দরজা ভেঙে ভেতরে ঢুকে যাই। চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকা আমার পছন্দ নয় রে। ওস্তাদ, আস্তে কথা বলেন, আস্তে। আপনি সব সময় খালি গায়ের জোর দেখান। এটা চুরির জায়গা, ডাকাতির নয়। এখানে মগজের বুদ্ধি বেশি কাজে লাগে। আবার চোরের বুদ্ধি দরকার নেই, আবার এই দুই বাহুর শক্তি চুরির জন্য যথেষ্ট। একটু শব্দ হলে বাড়ির লোক জেগে গণপিটুনি দেবে, তখন বাহুর শক্তি কোথায় যাবে? তাই একটু শান্ত হয়ে আজকে কাজটা করতে দিন। তুই তোর লোহার কাঠি দিয়ে তাড়াতাড়ি হাত চালা, বেশি রাত হলে পুলিশের টহল দল চলে আসবে। আরে চুপ করেন ওস্তাদ, একদম কথা বলবেন না। জানটা আস্ত নিয়ে ফিরতে চাইলে শান্ত হয়ে দাঁড়ান। আবার কি হলো রে কালু? তুই ও পাশে এমন কি শুনলি যে এত ভয় পাচ্ছিস? ভেতরে মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। চেয়ারম্যান আর মুন্সি টাকা পয়সার হিসাব করছেন। তারা ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাঝ রাতে ওরা এখনো জেগে আছে কেন রে? তুই একটা আস্ত ভীরু আর অলস চোর, তোর সাথে এসে মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। আমি তো আমাদের যান বাঁচানোর জন্য বলছি ওস্তাদ, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার বাসাধনের এই তীব্র জ্বর আমি কেমন করে কমাই? শরীরটা তো আগুনের গোলার মতো পুড়ছে। মা, ঘরে কি এক ফোঁটা জলও নেই? তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে। একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। ঘরের জলও তো শেষ হয়ে গেছে রে বাবা, তুই একটু ধর,
আমি পাশের বাড়ির টিউবওয়েল থেকে নিয়ে আসছি। তুই একটু ঘুমো বাবা। মা, বাইরে এখন অনেক রাত, অন্ধকারে জল আনতে যেও না, আমার বড্ড ভয় করছে। তুমি আমার পাশেই বসো মা, আমার পাশেই বসো। আমার কপালটাই খারাপ, ঘরে একটা টাকাও নেই যে সকাল হলে ডাক্তার ডেকে ওষুধ কিনে দেব। আমাদের মতো গরিবদের দেখার কেউ নেই। বাবা চলে যাওয়ার পর থেকে আমরা কত অসহায় হয়ে পড়েছি, তাই না মা? কেউ তো একটা দিনও আমাদের কোনো খোঁজও নেয় না। ওভাবে ভাগ্যের দোষ দিস নে বাবা। দুনিয়ার কেউ না দেখলেও উপরওয়ালা ঠিকই দেখছেন। তিনি নিশ্চয়ই আমাদের মুখ তুলে তাকাবেন। মা, আমার বুকটা কেমন যেন কাঁপছে, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। তুই আর কথা বলিস না সোনা বাবা, আমি মাথায় দেওয়ার জন্যে জল নিয়ে এখনই ছুটে আসছি। আজ রাতে কোনো অপরাধীকে ছাড় দেব না। কুখ্যাত কালু ডাকাত আর কালু ডাকাতের বস লালু ডাকাতকে আজ হাতে নাতে ধরতে হবে। খাঁচায় পূর্বই পূর্ব। দারোগা বাবু, আপনি এত রাইতে একা মেঠো পথে টহল দিতেছেন, আপনারে দেখে মনে বড় ভরসা আইলো। মুন্সি সাহেব, এত রাতে এই নির্জন পথে একা একা ঘুরছেন কেন? অবিলম্বে নিজের ঘরে চলে যান, চারদিকের পরিস্থিতি ভালো নয়। চেয়ারম্যানের বাড়ির থেকে বৈঠক শেষ করে ফিরলাম। চোর ডাকাতের উপদ্রব যেইভাবে বাড়তাছে, তাই একটু চারপাশটা দেখতেছিলাম আর কি। মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে আমি জানি। আপনি সোজা বাড়ি ফিরে যান, আর বাকিটা আমি আর আমার ফোর্স দেখছি। ঠিক আছে দারোগা বাবু, তয় সাবধানে থাকবেন। ওরা কিন্তু সাধারণ চোর না, বিপজ্জনক অস্ত্রধারী লোক। পুলিশকে ভয় দেখানোর ক্ষমতা ওই চোর ডাকাতের নেই। আপনি নিশ্চিন্তে যান। আজ যারা আইন ভাঙবে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না, কাউকেই না। ওস্তাদ, সাবাস বলুন আমাকে, জানালার লোহার গ্রিল কাটার কাজ ফিনিশ করে ফেলেছি। এবার আমি ভেতরে ঢুকছি, বাইরে কড়া নজর রাখুন, কেমন কড়া নজর। গ্রিল ঠিক মতো আলগা হয়েছে তো? তুই ভেতরে ঢোক, আমি বাইরে রামদানিয়ে দাঁড়িয়ে আছি। কার বাপের সার্ধ দেখি কে আসে। ভালো কথা ওস্তাদ, তবে মালের ভাগের সময় আমাকে কম দিতে পারবেন না। ধরা পড়লে পুলিশ আমাকে আগে চামড়া তুলবে তো। তুই ভেতরে ঢুকবি নাকি এই মাঝরাতে দরাদরি করবি বলতো? বেশি কথা বাড়ালে একটা কানা করিয়ে দেবো না, বরং একটা কোপ দিয়ে ঘাড় নামিয়ে ফেলবো। ওস্তাদ অমন বলবেন না। যাচ্ছি ওস্তাদ, আপনি আর গরম দেখাবেন না। 4-5টা কড়া পাহারা দিন, কেমন? কালু, ভেতরে গিয়ে আলসেমি করিস না। যা পাবি ব্যাগে ভরে জলদি নিয়ে বের হ, যে কোনো সময় ভোর হয়ে যেতে পারে। এই তো ওস্তাদ, আর 1 মিনিট, সিন্দুকের লক খুলে ফেলেছি। এই যে লাখ লাখ টাকার থলি আর গহনার ব্যাগ, জলদি লুফে নিন। বাপরে, ব্যাগটা তো বেশ ভারী মনে হচ্ছে রে কালু। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। আসছি ওস্তাদ, ব্যাগটা শক্ত করে ধরুন, আমি গ্রিল গলে বাইরে পা বাড়াচ্ছি। একদম নড়বে না কালু, হাত দুটো সোজা ওপরে তোলো, নইলে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব। আজ আর পালানোর পথ নেই তোমার। আরে, এ তো নতুন দারোগা সাহেব নিজে হাজির হয়েছে। আজ মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই মন্দ রে কালু, শেষ মুহূর্তে সব বেচতে গেল। আইন নিজের হাতে তুলে নিও না, স্যারেন্ডার করো। চারদিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে। ওস্তাদ, জানালা দিয়ে শুধু বন্দুকের নল দেখতে পাচ্ছি, সর্বনাশ হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে গল্প না করে ব্যাগটা নিয়ে জোরসে দৌড় দিন, জোরসে। রাস্তা ছাড়ুন দারোগা সাহেব। লালু ডাকাত বেঁচে থাকতে পুলিশের খাঁচায় বন্দি হতে শেখেনি। বাধা দিলে
রামদার কোপ খেতে হবে। এত বড় সাহস তো, পুলিশের সামনে দাঁড়িয়ে গরম দেখাস? কনস্টেবল, ধরুন একে। ওস্তাদ, আপনার বীরত্ব আপনি দেখান, আমি আমার জান নিয়ে গেলাম। জেলে চোরদের বড় বড় ওই যে কি যেন দেয় আর কি, ওস্তাদ খুব মারে। ওরে বাপরে, এই ধাক্কা দিয়ে ফেলে দিল। এই ধর 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 ধর, এই ধর। চোর আর ডাকাত দুটোই পালালো। জলদি ওদের ধাওয়া করো, যে কোনো মূল্যেই ধরতে হবে। ওস্তাদ দোহাই দোহাই আপনার, আর দৌড়াতে পারছি না ওস্তাদ, বুকটা ফেটে যাচ্ছে। পুলিশ মনে হয় অন্য রাস্তায় চলে গেছে। একটু একটু জিরিয়ে নে ওস্তাদ। চুপ কর কালু, অত জোরে হাঁপাস না, পুলিশ গন্ধ শুকে চলে আসবে। আচ্ছা কালু, এই ভাঙা করে ঘরটা কার রে? এটা 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 এই গ্রামের সবচেয়ে অসহায় বিধবা হাসিনা বেগমের ঘর ওস্তাদ। বড্ড অভাবের সংসার ওদের। কিন্তু এই গভীর রাতে টিমটিমে কপির আলোয় অবন গরুর সুরে কে খাচ্ছে? মার ছেলের এমন কান্নার কি কারণ হতে পারে? হাটে শুনেছিলাম ওর ছোট ছেলেটার কঠিন জ্বর, টাকার অভাবে কাল সকালে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তারও দেখাতে পারছে না, ওষুধও কিনতে পারছে না। ওরে বাবা রে, তোকে এই ভাঙা ঘরে বুকে নিয়ে আমি কি করব? হে উপরওয়ালা, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমার বাচ্চাটাকে বাঁচাও তুমি। মা, আমার বুকটা কাঁপছে, খুব কষ্ট হচ্ছে মা। আমি কি আর ভালো হব না? ওপরওয়ালা কি আমাদের মতো গরিবদের কথা শুনবে না মা, শুনবে না? কালু, ঘরের ভেতর থেকে ওই মা ছেলের কান্না তুই শুনছিস? আমার এই পাষাণ বুকটাও কেমন জানি কেঁপে উঠল রে। হ্যাঁ ওস্তাদ, শুনলাম। বড্ড কষ্টকর দৃশ্য। চোর হলেও এই কান্না শুনে নিজের ভেতরটা কেমন যেন করে উঠল। ওস্তাদ, চুরির টাকার থলিটার দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছেন? পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। চলুন চলুন, জলদি পালাই। কালু, আমরা তো পাপের জীবনে অনেক মানুষ এর ক্ষতি করেছি রে, ধন সম্পদ লুটেছি, কত মানুষের বুক ফাটা কান্না আর অভিশাপ মাথায় নিয়েছি রে। ওস্তাদ, আপনি আজ হঠাৎ ডাকাত সেজে এই সাধুদের মতো কথা বলছেন কেন? এই টাকা না নিলে কাল সকালে আমরা নিজেরা কি খেয়ে বাঁচবো? অন্যের চোখের জলের চুরির টাকা দিয়ে আমরা কোনোদিনও সুখে ঘুমাতে পারবো না কালু। কাল থেকে দিনমজুর খাটবো, কিন্তু এই কান্না সইতে পারছি না আমি। ওস্তাদ, তার মানে আপনি কি এই চুরির টাকাটা ওদের দিয়ে দিতে চাইছেন? কিন্তু এটা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আনা কষ্টের কামাই। হ্যাঁ কালু, এই টাকাটা আমাদের বিলাসিতার চেয়ে এক মুমূর্ষ ছেলেটার জীবন বাঁচাতে বেশি দরকার। আজ থেকে আমাদের চুরির জীবন শেষ। চল, আমরা নতুন পথে ফিরি রে। ওস্তাদ, আপনি আজ টাকার চেয়ে মানুষের জীবনকে বড় করে দেখলেন। আপনি সত্যিই খাঁটি মানুষ। আপনার এই কাজে আমার চোর মনটাও শান্তিতে ভরে গেল। হোমা, এটা কিসের ভারী থলি চালের তলা দিয়ে মেঝেতে এসে পড়লো রে? এত টাকা আর এত সোনার গয়না এই মাঝরাতে এলো কোথা থেকে বাবা? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না। মা, ওটা কিসের শব্দ হলো গো? আমার তো দেখে বড্ড ভয় লাগছে। জানালার বাইরে গিয়ে দেখো না, কেউ দাঁড়িয়ে আছে কিনা মা। কে দিল আমাদের এই সাহায্য মা? জানলার ফুটো দিয়ে দেখলাম রে বাবা, বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কেউ নেই। আল্লাহ আমাদের এই গরিবের বুক ফাটা ডাক নিজের কানে শুনেছেন। এটা ওনারই অশেষ দয়া রে বাবা। আবার এই সুরক্ষিত বাড়ি থেকে
এতগুলো টাকার গহনা এক রাতে চুরি হয়ে গেল। আপনারা পুলিশ হয়ে রাতে কি ডিউটি করেন না নাকি দারোগা বাবু? আপনাদের এই উর্তির কোনো মূল্যই নেই আমার কাছে। চেয়ারম্যান সাহেব, মানুষের সামনে এভাবে চিল্লাপাল্লা না করে একটু রাগ সামলান। লালু ডাকাত আর কালু ডাকাত দুজনেই বড্ড ধূর্ত। কাল রাতে ওরা অল্পের জন্য ফসকে গেছে। কিন্তু ভাইবা দেখার বিষয় হইল চেয়ারম্যান সাহেব, চোরেরা কিন্তু কোনো গরিবের ক্ষতি করে নাই, কিন্তু আপনার ওই সুদের আর গরিবের ঠকানো অন্যায়ের টাকায় উধাও হয়েছে। কিন্তু মুন্সি সাহেব, আপনি এমন একজন মানুষ হয়ে চোর ডাকাতের ওকালতি করছেন, আবার লাখ লাখ টাকা চুরি হয়ে গেল, আর আপনি আমাকে উল্টো নীতি কথা শোনাচ্ছেন। আমি উকালতি করতাছি না, শুধু কইতাছি এরই কয় প্রকৃতির বিচার। মানুষ যেমন বীজ বনে ঠিক তেমনই ফল পায়। আপনি অন্যায় ভাবে টাকা জমাইছিলেন বইলাই আজ এই দশা। আপনারা সকালবেলায় ঝগড়া বন্ধ করুন তো। আইন তার নিজের নিয়মেই চলবে। চোর যেখানেই লুকিয়ে থাকুক আমি খুঁজে বের করবই। পুলিশ তার কাজ ঠিকই করবে। দারোগা বাবু, ওসব নিয়মের কথা বাদ দিয়ে আজ বিকেলের মধ্যে আবার সব মাল উদ্ধার করুন। যদি না পারেন তবে ওপর মহলে বলে আপনার চাকরি আমি খেয়ে দেব। চোরদের ধরে সোজা ফাঁসি দিতে হবে। ওস্তাদ, এই দেখুন ছেলেটা কেমন সুস্থ হয়ে হাসতে হাসতে মায়ের হাত ধরে যাচ্ছে। আমাদের কাল রাতের একটা ভালো সিদ্ধান্ত আজ একটা ছেলের জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ রে কালু, ওর মুখের পবিত্র হাসি ফোটানোর আনন্দ যে কতটা মধুর তা আজ আমি প্রথম বুঝলাম। চুরির নোংরা টাকায় শুধু ভয় ছিল, কোনো প্রকৃত শান্তি ছিল না। সত্যি ওস্তাদ, মানুষের ধন সম্পদ লুটে এমন পরম শান্তি কোনোদিনও পাইনি। তাহলে আজ থেকে কি আমাদের আগের সব খারাপ কাজ একেবারে বন্ধ? হ্যাঁ রে কালু, আজ থেকে আমরা আর কোনোদিন চুরির এই নোংরা কালিমায় হাত দেব না। কাল সকাল থেকে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সৎ পথে দিনমজুর খেটে খাবো। এটাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় আসল শপথ। আপনার এই সৎ পথের সাথেই আমি মরণ পর্যন্ত ছায়ার মতো আছি ওস্তাদ। সমাজের মানুষ আর আমাদের চোর ডাকাত বলে ঘৃণায় গালি দেবে না। মরলে সৎ মানুষ হয়ে একসাথে মরব, আর বাঁচলে সমাজে মাথা উঁচু করে বাঁচব। চলুন ওস্তাদ, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে দেরি নয়, নতুন কাজের খোঁজে বের হওয়া যাক। চলুন চলুন। চল কালু, আর পেছনে তাকানোর সময় নেই। আমরা আমাদের সুন্দর সৎ জীবনের দিকে পা বাড়াই। চল।